হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই অমূল্য নলেজে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12 এর দ্য বেট অ্যান্টন চেকভের লেখা, যে একজন রাশিয়ান লেখক ছিলেন, তার সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকও ছিলেন। তার লেখা এই গুরুত্বপূর্ণ যে ছোট গল্পটা, সেটা আমরা আজকের এই ভিডিওতে পড়ব। যারা ক্লাস 12 পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর বাকি যারা সাহিত্যপ্রেমী তারাও কিন্তু এটা শুনতে পারো, কারণ এখান থেকে এই গল্প থেকে কিছু কিছু জিনিস বা কিছু শিক্ষা কিন্তু আমাদেরকে আহ লেখক মহাশয় দিয়ে গেছেন, সেটাকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই অ্যান্টন চেখভের সম্বন্ধে একটু জেনে নিই। চলো চলে আসি। প্রথমে তোমাদের হচ্ছে 1860 সালে 29শে জানুয়ারি রাশিয়ার তাগানরোগ যে নামক বন্দর, সেই বন্দরতে তিনি জন্মগ্রহণ করেন। এখানে একটা আর্থিক বিপর্যয় কিন্তু তার জীবনে একটা ছিল, যেটা 76 খ্রিস্টাব্দে তার বাবা সেই আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় এবং দেউলিয়া হয়ে তিনি অন্য জায়গায় চলে যান। এর পরিপ্রেক্ষি তিনি হন। তিনি ভবিষ্যতে তার অনেক দায়িত্ব পালন করার পরেও তিনি কিন্তু বিখ্যাত হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা চিকিৎসক হয়েছেন, বিখ্যাত চিকিৎসকে পরিণত হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গেও তিনি এই লেখাগুলো বা এই গল্পগুলো লিখতেন। তার একটা গুরুত্বপূর্ণ উক্তি যেটা ছিল যে, চিকিৎসা বিজ্ঞান আমার বৈধশ্রী, আর সাহিত্য আমার উপপত্নী। যদি এক জায়গায় কোনো বিরক্তি হয় বা এক জায়গা থেকে তিনি আহ একটু হতাশা হন, তাহলে তিনি অন্য জায়গায় মনোনিবেশ করতেন। অর্থাৎ এর কথার অর্থ কি, যে চিকিৎসাতে যদি কোনো সময় তার মনে হতো যে বিরক্তিকর বা কোনো অস্বস্তিকর পরিস্থিতি আসতো, তাহলে তিনি সাহিত্য লিখিতে চলে যেতেন এবং তার মানসিক ভারসাম্য কন্ট্রোল করতেন। আচ্ছা, তার বিখ্যাত যেটা ছিল সেটা মাস্টারপিস, যেটা সেটা হচ্ছে কি, থ্রি সিস্টার আর হচ্ছে দ্য চেরি আর্চার্ড। খুব ইম্পর্টেন্ট দুটি গল্প। এবারে আসছি আমাদের এই গল্পটা, যে যে গল্পটা আমাদের এখানে পড়া হচ্ছে, সেটা 1888 খ্রিস্টাব্দে সালের শেষ দিকে। আহ এটা জানুয়ারি মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রকাশিত হয়। অত্যন্ত জনপ্রিয় যেটা নভোয়ে ভ্রোমেয়া বলে একটা পত্রিকা ছিল, নিউ টাইম পত্রিকা, সেখানে কিন্তু প্রকাশিত হয়, প্রথম ছাপা হয়। এবং প্রথম যখন ছাপা হয় তার নামটা কিন্তু ছিল ফেয়ারি টেল বা রূপকথা। এটাকেও মাথায় রাখতে হবে, কারণ এখানে শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু অনেকটাই আসতে পারে, বা এখান থেকে দিলেও দিতে পারে। পরে তার নাম সেখান থেকে হয়ে যায় বেট, দ্য বেট। ঠিক আছে, চলো এখানে আমরা দ্য বেটটা শুরু করি। তার আগে সবাইকে বলছি অবশ্যই যে মন দিয়ে শোনো বা পড়ো, এখান থেকে অনেক অভিজ্ঞতা আছে, অনেক গুরুত্বপূর্ণ জীবনে শেখার আছে, সেটাও তোমরা শিখবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের শর্ট কোশ্চেন, সেহেতু কিন্তু তোমাদেরকে আরো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যেহেতু আমাদের সিলেবাসে আছে। চলো প্রথমে আমরা এই দা বের থেকে আমাদের কি শেখার আছে। প্রথমে দেখো, আমাদের শেখার যেটা আছে, অন্ধের মতো টাকা এবং ক্ষমতার পেছনে দৌড়ানো জীবনের এটা বিশাল বড় ক্ষতিকারক হতে পারে। প্রকৃত সত্য জ্ঞান এবং মানবিক মূল্যবোধের সন্ধান করা উচিত টাকা পয়সা ছেড়ে। একদম গুরুত্বপূর্ণ কথা। কারণ বস্তুগত সুখ যেটা, সেটা আজ আছে, কাল নেই, বা এটা সব সময় কি হয় না, স্থির হয় না। কিন্তু আধ্যাত্মিক বা আত্মিক যে সমৃদ্ধি, সেটা কিন্তু চিরন্তন। আত্মা যদি সন্তুষ্টি হয়, তাহলে সেটা চিরন্তন, সেটা সবসময় থাকবে। এখানে যেটা কতগুলো কথা আছে, যার এর মধ্যেই আছে যেটা আছে ব্যক্তিগত সম্পদ বা অর্থের অসারতা। অর্থাৎ ব্যক্তিগত সম্পদটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেটা অসারই, ঠিক আছে, সার নয়। জ্ঞানের সসীম ক্ষমতা ও ভেতরের মুক্তি। ঠিক আছে, তোমার হচ্ছে জ্ঞানই একমাত্র পারে তোমার ভেতরের যে আত্মা বা অসন্তুষ্টি বা যেটা ক্ষোভ
আহ, অসুখ যেটা লুকিয়ে আছে সেটার থেকে তোমাকে মুক্ত করতে পারে। অহংকার আবেগ, যে অহংকার আবেগ হঠকারিতা, এইগুলো কিন্তু হুটহাট করে কোনো ডিসিশন নিলে সেইগুলো কিন্তু জীবনের অনেক বড় ক্ষতিও এনে দিতে পারে। আর জীবনের প্রকৃত অর্থ অনুধাবন, অর্থাৎ জীবনে তোমাদেরকে সত্যের অনুসন্ধানে তোমাদেরকে যেতে হবে। আপাতত এইগুলো নিয়ে আমাদের যেটা মনে হয়েছে সেটা আমরা এটা এইভাবে জিস্ট করে দিয়েছি। চলো, এটাই মোটামুটি আমাদের এই কবিতার, সরি, এটা ভুল, এক্সট্রিমলি সরি, এই গল্প বা এই ছোট গল্পের একটা মূল স্রোত। চলো এবারে আমরা গল্পটা পড়ি। ইট ওয়াজ এ ডার্ক আটাম নাইট। এটা ছিল একটা অন্ধকার শরতের রাত্রে। দ্য ওল্ড ম্যান, ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকার, ওয়াজ ওয়াকিং, হাঁটছিল, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, মানে আপ অ্যান্ড ডাউন মানে পায়চারি করা, হেঁটে সামনের দিকে যাওয়া আবার ঘুরে পিছনে আবার হেঁটে আসা, অর্থাৎ পিছন দিক দিয়ে নয়, ঘুরে আবার হেঁটে আসা, এটাকে বলে আপ অ্যান্ড ডাউন। কোন একটা বারান্দায় ঘুরছে এরকম। হিজ স্টাডি, ঠিক আছে, অ্যান্ড রিমেম্বারিং, তার মানে সে কি করছে না, ওই বৃদ্ধ ব্যাংকারটা একটা শরতের রাত্রিতে পায়চারি দিচ্ছিল। তার হিজ স্টাডি মানে হিজ স্টাডি রুম, বা যেখানে তোমার হচ্ছে আহ পড়াশোনার রুম, বা একটা রুম যেখানে একটু বসে চিন্তা ভাবনা করে, সেই জায়গায় সে এরকম ঘুরছিল। রিমেম্বারিং হাউ, স্মরণ করছিল, কিভাবে, হাউ মানে কিভাবে, 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি, সে একটা পার্টি দিয়েছিল, ওয়ান আটাম ইভিনিং, অর্থাৎ ওই শরতের সন্ধ্যায়। তার মানে 15 বছর আগেও শরৎকাল ছিল, সেই শরতে এখন যে শরৎকালে সে চিন্তা ভাবনা করছে, ঠিক 15 বছর আগে সেই শরতেই তিনি একটা পার্টি রেখেছিলেন। দেয়ার হ্যাড বিন মানি, সরি, মেনি ক্লেভার ম্যান দেয়ার। তাহলে সেখানে অনেক ক্লেভার মানে উম, এখানে ক্লেভার মানে চালাক, কিন্তু চালাক বলতে এখানে জ্ঞানী বলবে তোমরা, জ্ঞানী মানুষেরা ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড ইন্টারেস্টিং, এখানে হ্যাড বলতে ছিল নয়, এখানে হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এখানে একটা কথোপকথন, কনভারসেশন মানে কথোপকথন হচ্ছিল একটা আকর্ষণীয় বা হচ্ছে আহ মজাদার একটা কথা নিয়ে কনভারসেশন হচ্ছিল। এমন আদার থিংস মানে ওদের মধ্যে, আদার থিংস মানে ওই যেগুলো কথা হচ্ছিল তাদের মধ্যে, দে হ্যাড টক, ঠিক আছে, তারা কি বলছিল, এ ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল মানে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, তারা মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, অর্থাৎ মেজরিটি মানে বেশিরভাগ, অফ দ্য গেস্ট যারা এসছিল তাদের বেশিরভাগ, এমং ওই গেস্ট, এমং হুম যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্ট, বেশিরভাগ ছিল জার্নালিস্ট সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান এবং খুব বুদ্ধিমান মানুষ। তারা এই যে গেস্টের পরে যেটা লেখা আছে, এটা বাক্যের ওই গেস্ট গুলো কিরকম, ঠিক আছে, অর্থাৎ যে গেস্ট গুলো ছিল তাদের মধ্যেই বেশিরভাগ ছিল জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, জার্নালিস্ট ছিল এবং ইন্টেলেকচুয়াল ম্যান ছিল। তারা কি করছিল, ডিসঅ্যাপ্রুভ, তারা অসহমতি জানিয়েছিল, কার, অফ দ্য ডেথ পেনাল্টি, অর্থাৎ মৃত্যুদণ্ডে তারা অসহমতি জানিয়েছিল। চলো তারপরে, দে কনসিডার দ্যাট, তারা মনে করতেন যে, ফর্ম ই পানিশমেন্ট আউট অফ ডেট, তাহলে এই ধরনের যে পানিশমেন্ট সেটা আউটডেট, আউট অফ ডেট, যুগ উপযোগী নয়, আউটডেটেড পুরনো হয়ে গেছে, যুগ উপযোগী নয়, ইমোরাল অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট,
আনসুইটেবল, সুইটেবল মানে উপযোগী হওয়া, অনুপযোগী ফর ক্রিশ্চিয়ান স্টেটস, অর্থাৎ ক্রিশ্চিয়ান ধর্মের যে দেশগুলো সেগুলোতে এগুলো অনুপযোগী, অনৈতিক আর যুগের সাপেক্ষে মানানসই নয়। তারা এটা বলছিল, তারা মনে করছিল, কনসিডার মনে করা, ঠিক আছে, কনসিডার মানে তারা এটাই ভাবছিল বা বিবেচনা করছিল। ইন দ্য ইন দ্য অপিনিয়ন অফ সাম অফ দেম, তাহলে তাদের যে মতামত, সাম অফ দেম, ঠিক আছে, তাদের মধ্যে যে মতামত, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেস, তাদের বেশিরভাগরা কি মনে করছিল যে রিপ্লেস করা উচিত, এভরিওয়্যার প্রত্যেক জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, জীবনের কি করে না কারাবাস, অর্থাৎ যাবজ্জীবন কারাবাস করে, বা যাবজ্জীবন কারাবাসটা ওই ডেথের পরিবর্তে রিপ্লেস করা উচিত। তাহলে ইন দা ওপিনিয়ন মানে এই মতামতে, এবার ওপিনিয়নটা কার না সাম অফ দেম, তাদের মধ্যে ডেথ পেনাল্টি, এই ওপিনিয়নের বেশিরভাগের মধ্যে ডেথ পেনাল্টি অট টু বি উচিত ছিল, এখানে অট টু বা শুড বি অর্থে এরকম, অট টু বি রিপ্লেস করা উচিত কি দ্বারা না হচ্ছে ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ কারাদণ্ড বা জীবন, যেটাকে বলছে লাইফ টাইম কারা পানিশমেন্ট যেটাকে বলছে, অর্থাৎ তোমাদের হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, এটা দ্বারা রিপ্লেস করা উচিত। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, ইনভাইটেড কমার মধ্যে আছে মানে কেউ একজন বলছে, সেড দেয়ার তাদেরকে বলেছিল, হোস্ট দ্য ব্যাংকার, মানে হোস্ট মানে আয়োজক, অর্থাৎ যে পার্টিটা আয়োজনা করেছে বা আয়োজিত করেছে সেই ব্যাংকার, সে বলেছিল আই ডোন্ট এগ্রি উইথ ইউ, তোমাদের সঙ্গে আমি সহমত নয়। আই হ্যাভ নট ট্রাই, আমি চেষ্টা করিনি, অর্থাৎ চেষ্টা করিনি মানে আমার অভিজ্ঞতা নেই। আইদার ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড, ওর ইমপ্রিজনমেন্ট অথবা কারাদণ্ড, ফর লাইফ অর্থাৎ যাবজ্জীবন, তাহলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অভিজ্ঞতাই আমার নেই। বাট কিন্তু ইফ ওয়ান মে জাজ, কিন্তু একজন পর্যবেক্ষণ করতে পারে, এ পিরিয়ড প্রথম থেকে বা আগে থেকেই, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, ডেথ পেনাল্টি অনেক বেশি নৈতিক অ্যান্ড মোর হিউম্যানি, অনেক বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট অফ ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে, ঠিক আছে। তাহলে ইনি কি বললেন যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ডেথ বা মৃত্যুদণ্ডটাকে অনেক বেশি মানবিক এবং নৈতিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিল্ড এ ম্যান অ্যাট ওয়ান্স, ক্যাপিটাল পানিশমেন্ট কি করে, একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু দীর্ঘ যে, তাহলে কি বলছে না, কিন্তু দীর্ঘ যে কারাবাস, লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিল হিম স্লোলি, ধীরে ধীরে তাকে মারে, হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, অর্থাৎ কোন জল্লাদ বা এক্সিকিউশনার মানে যে মৃত্যুদণ্ডটাকে কার্যকরী করে, অর্থাৎ লোকটাকে মৃত্যুতে মৃত্যু প্রদান করে, সেরকম লোককে বলছে এখানে এক্সিকিউশনার। এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যানি, কোন এক্সিকিউশনারটা হচ্ছে বেশি মানবিক, হি সেই লোকটা, হু কিল ইউ তোমাকে মেরে ফেলবে ইন এ ফিউ মিনিটস, অর হু অর হি অর্থাৎ সেই লোকটা, হু ড্র্যাগ দ্য লাইফ আউট ফ্রম ইউ তোমার জীবনটাকে বার করে নেবে, ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার অনেক বছর ধরে,
ধীরে ধীরে তোমাকে বার করবে, তোমার লাইফটাকে তোমার কাছ থেকে বার করে নেবে। বোথ আর ইকুয়াল ইমোরাল, দুটোই অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, অর্থাৎ ওয়ান অফ দ্য গেস্ট, একজন, ওই গেস্টদের মধ্যে একজনই এটা অবজার্ভ করলো বা এটা দিল বা এটা বললো যে দুটোই অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কিসের কারণে এখানে ফর, কি কারণে, না দে বোথ হ্যাভ সেম অবজেক্ট, যেটা দুজনেরই একই লক্ষ্য। এবার তাদের লক্ষ্যটা কি, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন নিয়ে নেওয়া, ঠিক আছে, অর্থাৎ তাদের জীবন নিয়ে নেওয়াটাই হচ্ছে মেন লক্ষ্য, এবং দুজনের লক্ষ্য একই, অর্থাৎ দুটোই অনৈতিক। দ্য স্টেট ইজ নট গুড গড, তাহলে স্টেট কি হয় না, ভগবান নয়। ইট হ্যাজ নট রাইট, তার অধিকার নেই, অর্থাৎ ওই স্টেটের হ্যাজ নট রাইট, ও রাইট মানে এখানে অধিকার নেই, টু টেক অ্যাওয়ে, নিয়ে নিতে, হোয়াট, সেটাকে, ইট ক্যান রিস্টোর, যেটা সে রিস্টোর করতে পারে, হোয়েন ইট ওয়ান্টস টু, যখন তার মনে হবে, অর্থাৎ যখন তার মনে হবে তখন সে যদি না রিস্টোর করতে পারে, তাহলে তার রাইট নেই বা তার অধিকার নেই সেটাকে কেড়ে নেওয়ার, ঠিক আছে। তাহলে ইট ক্যান নট রিস্টোর, এটা রিস্টোর করতে পারে না। হোয়েন ইট ওয়ান্টস টু, মানে যখন এটা চাওয়া হয় বা যখন মনে হয় তখন খুশি, রিস্টোর করা যায় না, তো তার অধিকার নেই নিয়ে নেওয়ার। চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। অ্যামং দ্য গেস্ট, ওই গেস্টদের মধ্যে, ওয়াজ এ ইয়ং লয়ার, একজন কম বয়সী আইনজীবী ছিল। এ ইয়ং ম্যান অফ 5 and 20, 5 and 20 মানে 25 বছর বয়সের একজন আইনজীবী ছিল। হোয়েন হি ওয়াজ আস্কড, যখন তাকে জিজ্ঞাসা করা হয়, হিজ অপিনিয়ন, তার ওপিনিয়ন বা তার মতামত, হি সেড, সে বলেছিল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়াল ইমোরাল, তার মানে আর ইকুয়ালি ইমোরাল, অর্থাৎ ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড আর লাইফ সেন্টেন্স অর্থাৎ কারাবাস, অর্থাৎ যাবজ্জীবন কারাবাস, দুটোই ইকুয়াল ইমোরাল। বাট ইফ আই হ্যাড টু চুজ, যদি আমাকে নিতেই হয় বা বেছে নিতেই হয়, বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড, তাহলে কোনটা কোনটা বেছে নেওয়ার কথা বলছে, ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ মৃত্যুদণ্ড এবং তোমার হচ্ছে যাবজ্জীবন, তাহলে তোমাকে আই উড সার্টেনলি, আমি নিশ্চিত, আই উড সার্টেনলি চুজ, আমি নিশ্চিত বেছে নেব দ্য সেকেন্ড, সেকেন্ডটা কি বলছে, অ্যান্ড এর পরে সেকেন্ডটা প্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। টু লিভ এনি হাউ, কারণটা বলছে এখানে কেন, না টু লিভ, এইগুলো শর্ট কোশ্চেন দিতে পারে, কেন বেছে নিয়েছিল, টু লিভ এনি হাউ, কোনোভাবে বেঁচে যাব, ইজ বেটার দেন, এটা ভালো, নট অ্যাট অল মানে না থাকার থেকে, অর্থাৎ নট অ্যাট অল মানে এখানে না থাকার থেকে বা এই পৃথিবীতে না থাকার থেকে, লিভ এনি হাউ, বাঁচবো কোনোভাবে, এটাই বেশি ভালো তার মনে হয়েছিল। এটা ওই 25 বছর আইনজীবীর যুবকের এটাই মনে হয়েছিল এবং তার ওপিনিয়নটা তিনি দিয়েছেন। তারপরে কি বলছে, এ লাইভলি ডিসকাশন অ্যারাউজ, মানে এখানে ডিসকাশনটা তো এমনি শুরু হয়েছিল টেবিলের উপরে, কিন্তু আস্তে আস্তে এটা জীবন্ত হচ্ছে, অর্থাৎ ডিসকাশনটা একটু জোরালো বা সিরিয়াসলি হয়ে উঠছে, এরকম অর্থে বোঝাচ্ছে যে লাইভলি, অ্যারাউজ উঠলো, ঠিক আছে, ডিসকাশনটা খুব জমে উঠলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, তাহলে ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার, সে ইয়ঙ্গার বলতে এখানে এরকমটা বোঝানো হয়েছে যে তার বয়সের তুলনায় অনেক বেশি যুবক, অ্যান্ড মোর নার্ভাস আবেগপ্রবণ, ইন দোজ ডেজ ওই সময়ে, ওয়াজ সাডেনলি ক্রাইড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, উত্তেজনার সঙ্গে চেঁচিয়ে বলল, হি স্টাক,
ঠিক আছে? চিৎকার করলো এবং উত্তেজিত হলো। হি স্টার্ট আঘাত করলো। সে কোথায় আঘাত করলো? না, দ্য টেবিল, টেবিলের উপর। উইথ হিজ ফিস্ট, তার মুষ্টিটা দিয়ে। ফিস্ট মানে মুষ্টি। অ্যান্ড শাউটেড, চিৎকার করে উঠলো। অ্যাট দ্য ইয়ং ম্যান, ওই যুবক বা আহ, তরুণের ওপরে সে চেঁচিয়ে উঠলো। ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়ন, আমি বাজি ধরছি 2 মিলিয়ন। ইউ উড নট স্টে ইন সলিটারি, তুমি থাকতে পারবে না নির্জনে, একাকিত্বে। কনফাইনমেন্ট, সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন বন্দি অবস্থায়। ফর 5 ইয়ার, অর্থাৎ তুমি 5 বছর থাকতে পারবে না। ঠিক আছে? একা, একা বন্দি অবস্থায়। সলিটারি মানে সলিটারি, এখানে কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট মানে বন্দি। কনফাইনমেন্টটা কিরকম? এটা অ্যাডজেক্টিভ। সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ নির্জন বন্দি অবস্থায় তুমি 5 বছরও থাকতে পারবে না। তখন কি বলছে? ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, তুমি যদি, এখানে আর্নেস্ট মানে একবারে আন্তরিক আমরা বলি, কিন্তু এখানে আন্তরিক নয়। তুমি যদি সেইভাবে বলছো বা তুমি যদি সিরিয়াসলি নিচ্ছ বা সিরিয়াসলি বলছো, বোঝাতে চাইছো আমাকে, মিন, আই সেড, সেড দ্য ইয়ং ম্যান, ওই যুবক মানুষটি বলল, আই উইল টেক দ্য বেট, আমি তোমার বাজিটা অ্যাকসেপ্ট করছি। বাট আই উড স্টে নট 5, আমি থাকবো না 5 বছর, বাট 15 ইয়ার, মানে 5 বছর নয়, আমি 15 বছরই থাকবো। 15? জিজ্ঞাসা করলো। ডান, সঙ্গে সঙ্গে ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার, ব্যাংকার চেঁচিয়ে উঠলো। জেন্টেলম্যান, আই স্ট্যাক 2 মিলিয়ন, আমি বাজি ধরছি। জেন্টেলম্যান মানে এই যে যারা ছিল তাদের উদ্দেশ্যেই বলছি। আমি বাজি ধরছি 2 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে 20 লক্ষের, 20 লক্ষ টাকা বাজি ধরছি। এগ্রিড, ইউ স্ট্যাক ইউর 2 মিলিয়ন, তুমি বাজি ধরো তোমার 2 মিলিয়ন। অ্যান্ড আই স্ট্যাক মাই ফ্রিডম, আমি বাজি ধরছি আমার স্বাধীনতাকে। সেড দ্য ইয়ং ম্যান, এখানে স্বাধীনতা কেন বলছে? না, অ্যাকচুয়ালি স্বাধীনতা, সে তার স্বাধীন অর্থাৎ স্বাধীনভাবে ঘোরাঘুরি এগুলো সব বন্ধ করে দিয়ে 15 বছর একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় বন্দি হয়ে থাকবে। সেই কারণেই বলছে যে আমি আমার ফ্রিডমটাকে বাজি রেখেছি, আর তুমি 2 মিলিয়ন রাখো, এবং সেটাতে সে এগ্রি হলো। চলো তারপরে কি বলছে? অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্রাই আউট, এবং এটা বন্য, সেন্সলেস বোকা, ঠিক আছে, জ্ঞানহীন বেট, এটা একটা অকেজো বেট, যার কোনো হওয়া উচিত ছিল না। ওয়াচ ক্রাইড, চিৎকার করে উঠলো। দ্য ব্যাংকার, ব্যাংকার বলল। স্পয়েলড অ্যান্ড প্রিভিয়াস, ঠিক আছে, নষ্ট করেছো বা নষ্ট করেছো। এখানে মিলিয়ন উইথ মিলিয়ন বিয়ন। আচ্ছা, এটাকে কি বলছে তাহলে দেখো? সেন্সলেস মানে বন্য, জ্ঞানহীন বেট ক্রাই আউট, চিৎকার করে উঠলো। দ্য ব্যাংকার, ব্যাংকার একজনকে স্পয়েলড, বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ফ্রি ভোলাস, অর্থাৎ ফ্রিভোলাস মানে ছ্যাবলা বা মনস্থির না থাকা, স্থির মনা না, খামখেয়ালি, এরকম অর্থে বোঝায়। অর্থাৎ খামখেয়ালি, নষ্ট হয়ে যাওয়া বা বকে যাওয়া, এরকম একজন লোক। উইথ 2 মিলিয়ন্স, যার লক্ষাধিক। বিয়ন্ড হিজ রেকনিং, রেকনিং মানে হিসাবের বাইরে, লক্ষাধিক যেটা হিসাবের বাইরে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে কিন্তু এই বেটে খুশি হয়েছিল। এট সুপার হি মেড ফান, সরি এটা সুপার নয়, এটা ক্ষমা করবে, সাপার। সাপার মানে রাত্রির যে খাবার, ঘুমানোতে যাওয়ার আগে যে খাবার, সেই খাবারে হি মেড ফান দ্য ইয়ং ম্যান, সে ওই যুবক মানুষকে বা ওই যে তরুণকে সে কিন্তু অনেক মজা করেছিল, যেটা আমরা মজা করি বলি। অ্যান্ড সেড, এবং বলেছিল, কি বলেছিল দেখো?
থিঙ্ক বেটার অফ ইট, আরো ভালো কিছু ভেবে নাও। ইয়ং ম্যান, হোয়াইল দেয়ার ইজ এ স্টিল টাইম, যদিও এখন সময় আছে, আর কিছু ভেবে নাও। টু মি 2 মিলিয়নস ইজ এ ট্রেফল, মানে এটা একটা তুচ্ছ, আমার কাছে 2 মিলিয়ন একটা তুচ্ছ ব্যাপার। এই ট্রিপল মানে তুচ্ছ, বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার, অর্থাৎ তোমার জীবনের সব থেকে যে মূল্যবান 3-4 বছর, সেটা নষ্ট হচ্ছে অফ ইউর লাইফ, তোমার জীবনের। আই সে 3 or 4, আমি বলছি 3 আর 4 বছর, বিকজ কারণ ইউ উড নট স্টে লঙ্গার, তুমি এর বেশি সময় থাকতে পারবে না। ডু নট ফরগেট আইদার, তুমি ভুলে যেও না, আইদার ইউ আনহ্যাপি ম্যান, মানে তুমি ডু নট ফরগেট আইদার, তুমি এটা ভুলে যাও না যে আনহ্যাপি ম্যান, তুমি একটা অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইন, যেটা ইচ্ছাকৃতভাবে কনফাইনমেন্ট, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বন্দিতে যাচ্ছে বা বন্দি দশায় গ্রহণ করছে। ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দেন কম্পালসারি। তাহলে ডু নট ফরগেট, ভুলে যেও না, আইদার, এখানে বলছে এই আনহ্যাপি ম্যানটা এখানে কমা দিয়ে বলেছে, আইদার দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ গেটার ডিল হার্ডার, অর্থাৎ তোমার যে স্বেচ্ছায় বন্দিকারী যে দশাটা, এটা অনেক বেশি গ্রেটার ডিল, হার্ডার, অনেক বেশি কঠিন, টু বেয়ার, বহন করা বা সহ্য করা, দেন কার থেকে, কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক বন্দি, কম্পালসারি মানে বাধ্যতামূলক, তাহলে বাধ্যতামূলক বন্দির থেকে তোমার যে ভলেন্টারি, অর্থাৎ তোমার যে স্বেচ্ছায় কনফাইনমেন্ট, স্বেচ্ছায় বন্দি, সেটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, সেটা ডিল করা বা সেটা চালিয়ে যাওয়া অনেক বেশি কঠিন। দ্য থট, এই যে চিন্তাটা, দ্যাট ইউ হ্যাভ, যে ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ, মানে তোমার যে চিন্তা, যেটা তোমার আছে একটা অধিকার, টু স্টেপ আউট, বেরিয়ে যাওয়া, ইন লিবার্টি, স্বেচ্ছায় বা স্বাধীনতার সঙ্গে, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে, উইল পয়জন, এটাই তোমাকে কি করবে, তোমার নষ্ট করবে, ইওর হোল এক্সপেরিয়েন্স, তোমার সম্পূর্ণ, সরি, হোল এক্সিস্টেন্স, তোমার অস্তিত্বকে, ইন প্রিজন, ওই বন্দি দশায়। অর্থাৎ তুমি যখন বন্দি থাকবে, তুমি তো, তোমার তো এই অধিকার আছে, তুমি বেরিয়ে যেতে পারো। এটাই বলছে যে এই যে চিন্তা, দা থট, এই চিন্তাটা, এই চিন্তাটা কি, যে তুমি বেরিয়ে যেতে পারো, তোমার অধিকার, সেই অধিকার আছে স্বাধীনতার সঙ্গে, এইটা উইল পয়জন, তোমাকে বিষাক্ত করে তুলবে, ইওর হোল এক্সিস্টেন্স, তোমার পুরো অস্তিত্বটাকে, ইন প্রিজন, অর্থাৎ বন্দি দশায় থাকা অবস্থায় তোমাকে এটা বিষিয়ে তুলবে, যে তুমি বেরোতে পারো তো অথচ বেরোচ্ছ না। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। চলো তারপরে কি বলছে, and now the banker, এবং এখন ব্যাংকার, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এখানে টু অ্যান্ড ফ্রো মানে আনন্দের সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো, রিমেম্বার, স্মরণ করছিল, যে কি না, অল দিস, এইগুলো, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং সে নিজেকে জিজ্ঞাসা করছিল, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, এই বাজির লক্ষ্যটা কি, হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস, অর্থাৎ ভালোটা কি ওই মানুষের, লুজিং 15 years অফ হিজ লাইফ, তার 15 বছর হারিয়ে, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন্স, আমার 2 মিলিয়নকে নষ্ট করে, অর্থাৎ তার ভালোটা কি হবে, হোয়াট ইজ দ্য গুড, তার এখানে ভালোটা কি, তার অবজেক্টটা কি, তার লক্ষ্যটা কি, সেইভাবে বেটে রাজি হয়ে গেল এবং সে বন্দি দশায় যাবে এরকম বলছে, তাহলে তার সেটাতে ভালোটা কি,
তার 15 বছর হারিয়েছে কি পাবে? আমার এই 2 মিলিয়ন খরচ করে তার লাভটা কি? ক্যান ইট প্রুভ, সে কি প্রমাণ করতে পারবে দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স, ডেথ পেনাল্টি ভালো অথবা খারাপ দেন ইমপ্রিজনমেন্ট, ওই বন্দি দশার থেকে? নো নো নো, মানে এটা ভাবছে সে। ইট ওয়াজ অল ননসেন্সিয়াল অ্যান্ড মিনিংলেস। এটা মূর্খামি, ননসেন্সিয়াল এবং অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। নো মাই পার্ট ইজ, মানে অন মাই পার্ট, মানে আমার দিক থেকে ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ অফ এ প্যাম্পার্ড ম্যান। ঠিক আছে? তাহলে আমার দিক থেকে একটা আদুরে মানুষের বা বকে যাওয়া বা উদ্ভট চিন্তা ভাবনা আসা, এখানে ক্যাপ্রাইভ মানে হঠাৎ করে উদিত হয় এরকম একটা চিন্তা ভাবনা। অফ প্যাম্পার্ড, প্যাম্পার্ড মানে আদর বা সমাদরে বড় হওয়া, এরকম প্যাম্পার্ড ম্যান, সমাদরিত হওয়া একটা মানুষ যার উদ্ভট চিন্তা ভাবনা। অ্যান্ড অন হিজ পার্ট, তার দিক থেকে এ সিম্পল গ্রিড, শুধুমাত্র একটা কি লোভ ফর মানি। অর্থাৎ তার দিক থেকে এই বাজিটা ধরেছে, এটা সে যেটা তার মনে করছে বা সে যে কনক্লুশনে আসছে, তার মনে হচ্ছে যে আমার দিক থেকে এটা হঠকারিতা, হুট করে একটা আহ, তোমার হচ্ছে আদুরে মানুষের একটা হুট করে উঠে যাওয়া উদ্ভব, সেই উদ্ভব থেকে বা সেই হঠকারিতা থেকে এই বাজিটা। কিন্তু তার দিক থেকে এটা কি একটা লোভী, কার লোভটা কার প্রতি? না টাকার প্রতি বা অর্থের প্রতি। দেন হি রিমেম্বার, তারপর তার স্মরণ পড়েছিল হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। ঠিক আছে, সরি, তারপরে হি রিমেম্বার, সে স্মরণ করছিল হোয়াট ফলোড, মানে এখানে এইগুলো সব স্মরণেই পড়ছে তার। দ্যাট ইভিনিং মানে ওই ইভিনিং এর পরে কি হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা মনস্থির করা হয়েছিল যে দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স, কাটাবে তার বছরগুলো, অফ হিজ ক্যাপটিভিটি, তার যে বন্দি দশার যে বছরগুলো, ক্যাপটিভিটি মানে বন্দি দশার, আন্ডার দ্য স্ট্রিকেস্ট সুপারভিশন, অর্থাৎ একদম কঠিনতম সুপারভিশন মানে লক্ষ্য নজরের মধ্যে, ইন ওয়ান অফ দ্য লজ, তার লজগুলোর মধ্যে একটার, ইন ব্যাংকার্স গার্ডেন, অর্থাৎ ব্যাংকার গার্ডেনের যে লজগুলো আছে তার লজের মধ্যে একটাতে, একটা কঠোর দৃষ্টি বা কঠোর বন্দিতে বা কঠোর লক্ষ্য নজরের মাধ্যমে সে ওখানে বন্দিদশা কাটাবে। ইট ওয়াজ এগ্রি দ্যাট ফর 15 ইয়ার্স, এটা সম্মতি হয়েছিল বা সম্মতি দিয়েছিল দ্যাট যে কি না ফর 15 ইয়ার্স, 15 বছর, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড। সরি, থ্রেশহোল্ড মানে কি না, যেটাকে আমরা বলি দরজার যে গন্ডি, সেটাকে বলছে থ্রেশহোল্ড। তাহলে থ্রেশহোল্ড মানে কি অ্যাকচুয়ালি চৌকাঠ, অর্থাৎ সে দরজার গন্ডি, ওর শুড নট বি ফ্রি, মুক্তি হবে না, টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। লজ মানে অ্যাকচুয়ালি ছোট কুটুর ঘর, মানে কুঠুরি ঘর আর কি। সেই কুঠুরি ঘরের বা কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের থ্রেশহোল্ড বা চৌকটও পেরোবে না। টু সি হিউম্যান বিং মানে দেখতে কোনো মানুষকে, টু হেয়ার হিউম্যান ভয়েস কোনো মানুষের আওয়াজ শুনতে, অর টু রিসিভ লেটার অ্যান্ড নিউজ পেপার কোনো চিঠি নিতে, অ্যান্ড নিউজ পেপার বা খবর কাগজ নিতে, এগুলো করতে কোনোটাই সে কিন্তু সক্ষম হবে না বা ফ্রি হবে না, মুক্ত হবে না। অর্থাৎ এগুলোতেও তার পাবন্দি লাগলো বা বন্দি, মানে এগুলো সে করতে পারবে না, এটার জন্য তার অধিকার নেই, ফ্রিডম নেই। তাহলে কোন কোন জিনিস সে উঠোনের বাইরেই বেরোবে না, সোজা কথা। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ, হি ওয়াজ অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়েছিল টু হ্যাভ এ মিউজিক ইনস্ট্রুমেন্ট,
তা সে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাবে, বুকস বই পড়বে বা বই থাকবে, মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকবে, ওয়াজ অ্যালাউড টু রাইট সে লিখতে পারবে, কি লেটার্স চিঠি, টু ড্রিঙ্ক ওয়াইন মদ্যপান করতে পারবে, অ্যান্ড টু স্মোক এবং সে কি করতে পারবে না ধূমপান করতে পারবে। তাহলে এইগুলোতে তোমাদের এখানে যেটা দেওয়া থাকলো, এখানে তোমাদের কন্ডিশন দেওয়া থাকলো, এই কন্ডিশন গুলো একটু ভালো করে পড়বে। শর্ট কোশ্চেন তো, শর্ট কোশ্চেনে তোমাদের কিন্তু এগুলো থাকতেই পারে। বাই দ্য টার্ম অফ এগ্রিমেন্ট, মানে ওই যে চুক্তি, এগ্রিমেন্ট মানে চুক্তি, এই চুক্তির যে শর্ত টার্ম, দ্য অনলি এ রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই এ লিটিল উইন্ডোজ, অর্থাৎ এই এগ্রিমেন্টের শর্তের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কি না, দ্য অনলি রিলেশন অর্থাৎ যারা আত্মীয়, শুধুমাত্র আত্মীয়, হি কুড হ্যাভ সে পারত, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড মানে বাইরের বিশ্বের সঙ্গে, ওয়ার বাই এ লিটিল উইন্ডো অর্থাৎ একটা ছোট্ট তোমার হচ্ছে জানালা, সেই জানালার হচ্ছে কি দিক থেকে তার যে আহ, আত্মীয়, সেই আত্মীয়র সঙ্গে তারা কিন্তু দেখা করতে পারবে, ঠিক আছে। বাই দ্য লিটিল উইন্ডো মেড পারপাসলি, যেটা বানানো হয়েছিল ওই কারণে বা ওই উদ্দেশ্যে, ফর দ্য অবজেক্ট, ঠিক আছে। তার মানে ওই উদ্দেশ্য পূরণের জন্য বা ওই লক্ষ্যে জন্য বানানো হয়েছিল ওই উইন্ডোটা, ঠিক আছে। এখানে পারপাসলি বলতে লক্ষ্য পূরণের জন্য, আর ফর দ্যাট সাবজেক্ট অবজেক্ট মানে এখানে লক্ষ্য। হি মাইন্ড হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে পারতো, নিতে পারতো, এনিথিং যেটা সে চাইতো, যেমন তার মধ্যে ছিল বুক, মিউজিক, ওয়াইন মানে মদ, অ্যান্ড সো অন, এরকম কিছু। ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে, কোয়ান্টিটি মানে পরিমাণটার কথা বোঝানো হয়েছে, যে কোনো বেশি কম যেরকম খুশি তা চাইতো। হি ডিজিয়ার মানে যে কোনো পরিমাণ নিতে পারতো, সে যেরকমটা চাইতো, ইচ্ছা, ডিজিয়ার মানে ইচ্ছা বা তার মনের ইচ্ছা যেরকমটা ছিল সেরকম। বাই এই ইচ্ছাটা কিভাবে, বাই রাইটিং অ্যান্ড অর্ডার মানে একটা লেখার মাধ্যমে বা একটা নোটের লিখে যদি পাঠিয়ে দিত, তাহলে তার ইচ্ছা অনুযায়ী এগুলো চলে আসতো তার কাছে, সে যেরকম খুশি নিতে পারতো। বাট কুড অনলি রিসিভ দেন, কিন্তু কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেগুলো শুধুমাত্র নিতে পারতো ওই জানালার মধ্য দিয়ে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইড ফর এভরি ডিটেলস, এই এগ্রিমেন্টটা সমস্ত কিছু ডিটেলস প্রোভাইডেড করা থাকতো বা দেওয়া ছিল, প্রোভাইডেড মানে এখানে দেওয়া থাকতো বা প্রদত্ত দেওয়া ছিল, প্রদত্ত ছিল। অ্যান্ড এভরি ট্রেফিল এবং প্রত্যেক তুচ্ছ থেকে সবকিছু বা পুঙ্খানুপুঙ্খ, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট যেটা তাকে ওই বন্দিটাকে স্ট্রিক্টলি সলিটারি, ওই বন্দি দশাটাকে কি করবে স্ট্রিক্টলি বা কঠোরভাবে সলিটারি বা একাকী করে তুলবে, সেই জন্য সবকিছু এখানে তুচ্ছ বা পুঙ্খানুপুঙ্খ দেওয়া থাকতো। অ্যান্ড বাউন্ডেড দ্য ইয়ং ম্যান, এবং ওই যে বন্দি করেছিল, বাউন্ডেড মানে ঘিরিয়েছিল, ইয়ং ম্যান ইয়ং মানুষটাকে, টু স্টে এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এক পুরোপুরি 15 বছর থাকার জন্য ওটাকে বাউন্ডেড করা হয়েছিল বা বেড়া দেওয়া হয়েছিল বলতে পারো, বা ঘিরে ধরা হয়েছিল, বা চারিদিক বদ্ধ করা হয়েছিল। বিগিনিং ফ্রম 12 o'clock, কটার সময় থেকে, এটাও শর্ট কোশ্চেন দিতে পারে। 12 ও ক্লক, নভেম্বর 14, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ার সম্ভাবনা, অর্থাৎ নভেম্বরের 14 তারিখ 1870 খ্রিস্টাব্দ থেকে, এন্ডিং যেটা শেষ হয়েছিল 12 থেকে, আবার 14ই নভেম্বর 1885, এই 15 বছর বন্দির একটা শর্ত নিয়ে এটা শুরু হয়েছিল। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প, একদম স্লাইটেস্ট, সামান্যতম অ্যাটেম্প, প্রয়াস, স্লাইটেস্ট মানে সামান্যতম, অ্যাটেম্প মানে প্রয়াস, অন হিজ পার্ট মানে তার পক্ষ থেকে,
টু ব্রেক দ্য কন্ডিশন, ওই শর্ত ভাঙার জন্য, অর্থাৎ শর্ত ভাঙতে তার দিক থেকে যদি স্লাইটেস্ট হালকা কিছু প্রয়াস করা হয়, ইফ অনলি 2 মিনিটস বিফোর দ্য এন্ড, এমনকি 2 মিনিট শেষ হওয়ার 2 মিনিট আগেও, সেটা তাহলে রিলিজ দ্য ব্যাংকার, ব্যাংকারকে মুক্ত করবে ফ্রম দ্য অব্লিগেশন, তার বাধ্যতামূলক যে শর্ত সেখান থেকে। সেই অব্লিগেশনটা কি? টু পে হিম দ্য 2 মিলিয়নস, অর্থাৎ সেই বাধ্যতা, সেই বাধ্য হওয়া যে কাজ সেটার থেকে তাকে মুক্ত করবে। সেই বাধ্যটা কি, যে বা যেটা করণীয়টা কি, সেটা যে 2 মিলিয়নস দেওয়া। তাহলে তখন সেই 2 মিলিয়নস দেওয়ার যে অব্লিগেশন, সেখান থেকে সে রিলিজ হবে বা মুক্ত পাবে। ঠিক আছে? অব্লিগেশন মানে বাধ্যতামূলক, ঠিক আছে? বাধ্য হওয়া, ঠিক আছে, বাধ্য বলতে পারো। সেই বাধ্য কিছু যে কন্ডিশন, সেখান থেকে সে মুক্ত হবে। ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর, এবারে মুক্তির এবারে প্রথম বছরে বলছি। ফার্স্ট ইয়ার হিজ কনফাইনমেন্ট, তার বন্দির যে প্রথম দশা, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, একজন তাকে পর্যবেক্ষণ করতে পারে, ফ্রম হিজ ব্রিফ নোট, তার একদমই পুঙ্খানুপুঙ্খ যে শর্টকাট যে নোটগুলো সেইগুলো বা সংক্ষিপ্ত নোট থেকে সে কেউ একজন তাকে জাজ করতে পারে। জাজ করে সেটা বলতে পারে, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি, প্রিজনার ভুগছিল তীব্রভাবে ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। মানে প্রথমে 1 বছর সে কিন্তু একাকী এবং একটা ডিপ্রেশন বা চাপা উত্তেজনা তার মধ্যে একটা কাজ করছিল। ডিপ্রেশন মানে হতাশ, হতাশা তার মধ্যে কাজ করছিল বা হতাশ ঘিরে ধরেছিল তাকে। দ্য সাউন্ড অফ দ্য পিয়ানোজ কুড বি হিয়ার্ড কন্টিনিউয়াসলি, তাহলে পিয়ানোর যে আওয়াজ, এখানে তাহলে পিয়ানো নিয়ে গেছিল, পিয়ানো অর্ডার করেছিল, সেখান থেকে পিয়ানো বাজিয়েছিল এই জানলা দিয়ে, শুধুমাত্র এই জানলা দিয়ে দেখা যেত। ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, তার ওই কুড়ে ঘর থেকে সব সময় কি যেত, পিয়ানো শোনা যেত। এটা ফার্স্ট ইয়ারের গল্প। এবারে আসছে আমাদের সেকেন্ড ইয়ার। সেকেন্ড নয়, দেওয়া আছে দেখো, হি রিফিউজ ওয়াইন অ্যান্ড টোবাকো, মানে টোবাকো এবং যে মদ্য, এই দুটো জিনিস সে কিন্তু বাদ দিয়েছিল। ওয়াইন হি রোড, সে লিখেছিল, মদ্য যেটা এক্সাইট দা ডিজিয়ার, যেটা ইচ্ছাকে আরো বেশি করে উদ্দীপিত করে। অর্থাৎ যদি কেউ মদ্যপান করে, তাহলে তার বাইরে যাওয়ার যদি ইচ্ছা সামান্যটুকুও থাকে, মদ্যপান করার পর সেটা অনেকটা বেড়ে যাবে। তো সেটা তার ক্ষেত্রে কি হবে, বিপজ্জনক হয়ে উঠবে। অর্থাৎ বেড তাদের হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এই কারণে সে চায়নি। অ্যান্ড ডিজিয়ার আর দ্য ওর্স্ট ফোজ, মানে ডিজিয়ারটা সব থেকে খারাপ শত্রু, ভয়ানক শত্রু, ফর দ্য প্রিজনার, ওই বন্দির বা বন্দিনীর, বন্দির ক্ষেত্রে তার সব থেকে বড় শত্রু হচ্ছে ওই ডিজিয়ার বা ইচ্ছা, এবং সেই ইচ্ছাটা যদি মদ্যপান করে আরো বেশি হয়ে উঠবে। অ্যান্ড বিসাইডস, এগুলোর পাশাপাশি, নাথিং কুড বি মোর ডিয়ারডি, এবং নাথিং, কোনো কিছু, কুড বি মোর ডিয়ারি, অর্থাৎ কোনো কিছু নিরস হতে পারে না, কার থেকে, দেন, কার থেকে, ড্রিঙ্কিং গুড ওয়াইন, অর্থাৎ মদ্যপান করার থেকে খারাপ কিছু হতে পারে না। বা ডিয়ারি মানে হচ্ছে তোমার নিরস। অ্যান্ড আচ্ছা, ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, তাহলে দেন ড্রিঙ্কিং গুড, অর্থাৎ ওই যে মদ্যপানটা করা ভালোভাবে, সেটা মদ্যপান করা এবং তার সঙ্গে দেখা, সিং নো ওয়ান, কাউকে দেখতে না পাওয়া, এটাই সব থেকে নিরস, বা এটাই সব থেকে বড় খারাপ লাগা। এর থেকে খারাপ লাগা আর কিছু হতে পারে না, এটাই বলছে, যে নাথিং কুড বি মোর ডিয়ারি। ঠিক আছে? অন্য কিছু হতে পারে না যেটা মদ্যপানে
মদ্যপান করে কাউকে দেখছি না, এর থেকে অন্য কিছু নিরস হতে পারে না। অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার, টোবাকো কি করে, বায়ুটাকে নষ্ট করে। অফ হিজ রুম, তার রুমের। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুক হি সেন্ট ফর, যেটা পাঠিয়ে এনেছিল, ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, হালকা চরিত্রের, নোভেলস, উপন্যাস, উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, একটু জটিল ভালোবাসার যে ষড়যন্ত্র গল্প সেইগুলো, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি, এবং যেটা খানিকটা স্পর্শকাতর এবং একটু কাল্পনিক গল্পগুলো সেগুলো, অ্যান্ড সো অন, এইগুলো সে চেয়ে পাঠিয়েছিল। তাহলে এখানেও পড়ে যে কোন কোন গল্পগুলো বা কি কি গুলো চেয়ে পাঠিয়েছিল। এবারে বলছি দেখো, ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, দ্বিতীয় বছর কি হয়েছে না, পিয়ানো সাইলেন্ট হয়ে গেছে। ইন দ্য লজ, ওই কুড়ে ঘরে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্যাল, শুধুমাত্র ধ্রুপদী যে ধ্রুপদী যে সংস্কারগুলো সেইগুলো বা ধ্রুপদী মিউজিক গুলো সেইগুলো চেয়ে পাঠিয়েছিল। ঠিক আছে। ইন দ্য ফিফথ ইয়ার, 5 বছর, 2 বছর পরে আমরা 5 বছর চলে এলাম, তাহলে 3 বছর 4 বছর কিছু নেই। মিউজিক ওয়াজ অডিয়েবল এগেইন, আবার 5 বছর পরে শোনা গেছিল। তাহলে প্রথম 1 বছর মিউজিক, তারপরে স্টপ, তারপর 5 বছরে আবার শোনা গেল। অ্যান্ড দ্য পিজনার আস্কড ফর ওয়াইন, এবং মদ চাইল। দোজ হু ওয়াজ হিম, মানে যারা, এখানে যারা ওয়াচ লক্ষ্য করছিল হিম তাকে, থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে, সেড দ্যাট বলেছিল যে, অল দ্যাট ইয়ার্স মানে ওই বছরগুলো, হি স্পেন্ট ডুইং নাথিং, সে কোনো কিছু না করেই কাটিয়েছে, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে খাওয়া আর পান করা ছাড়া। তাহলে খাওয়া এবং পান করা ছাড়া আর সে এমনিই কাটিয়েছে। ঠিক আছে। অ্যান্ড লাইং অন হিজ বেড, তার মানে কি করেছে, খেয়েছে, মদ্যপান করেছে, আর শুয়ে পড়ে আছে, এটা ছাড়া। এবারে কি বলছে, তার সঙ্গে সঙ্গে আরো দিয়েছে, ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, এবং মাঝে মাঝে হাই তোলা, মানে ঘন ঘন বলতে পারো, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন বা একটা নির্দিষ্ট সময় অন্তর। অ্যান্ড এংগ্রিলি টকিং টু হিমসেলফ, সে নিজের সঙ্গে একটু রাগান্বিত হবে কথা বলছিল। এইগুলো করা ছাড়া সে তার আর কিছুই করেনি। সে পুরো কত বছর কাটিয়েছে না, পুরো 5 বছর কাটিয়ে দিয়েছে। ঠিক আছে। হি সেড হি ডিড নট রিড বুক, সে বই পড়ছিল না। তাহলে এইগুলো তার হচ্ছে কি, সে করছিল। এবারে চলো, সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন, তাহলে সামটাইম কোনো কোনো সময়, হি এট নাইট রাত্রিতে, হি উড সিট ডাউন, সে বসতো টু রাইট, লিখতে। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে কাটিয়েছিল ঘন্টার পর ঘন্টা লিখে। অ্যান্ড ইন মর্নিং টিয়ার, এবং সকালে টিয়ার আপ, সেটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, টিয়ার আপ অল, সমস্তটাকে ছিঁড়তো, দ্যাট হি হ্যাড রিটেন, যেটা সে লিখেছে। মোর দেন ওয়ান্স হি কুড বি হেয়ার, তাহলে মোর দেন ওয়ান্স মানে একের বেশি, হি কুড বি হেয়ার ক্রাইং, তাহলে হি কুড বি হেয়ার, সে শুনতে পারতো, ক্রাইং, কান্না। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য মানে 6 ইয়ার, অর্থাৎ 6 বছরের যে সেকেন্ড হাফ, সেখানে দ্য প্রিজনার বিগেন জেলাস, একটু উৎসুক হয়ে উঠলো, স্টাডি, পড়াশোনার প্রতি, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, পড়াশোনার প্রতি বা ভাষা
পর্যালোচনা বা ভাষার প্রতি বা ভাষা শেখার প্রতি তার একটা কৌতূহল উঠল। ভাষা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে ফিজিওলজি আরে সরি ফিজিওলজি অ্যান্ড হিস্ট্রি ফিজিওলজি অ্যান্ড হিস্ট্রি অর্থাৎ দার্শনিক দর্শনশাস্ত্র এবং ইতিহাস, এটাকেও পড়তে তার একটা উৎসুক হলো বা উৎসাহ এলো। হি থ্রিউ হিমসেলফ এগারলি, এখানে থ্রিউ হিমসেলফ এগারলি মানে অর্থাৎ সে নিজেকে উৎসুকতার সঙ্গে ভাসিয়ে দিল ইনটু দোজ স্টাডি, ওই পড়াশোনার ক্ষেত্রে নিজেকে ভাসিয়ে দিল। সো মাচ, এতটাই, সো দ্যাট যাতে করে হি দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল টু গেট হিম বুকস অ্যান্ড অর্ডার, মানে তাকে বই দিতে এবং সেই অর্ডার গুলো পূরণ করতে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা বাকিগুলো দেখব। আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে কি না, এর যে কোশ্চেন গুলো, এর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু, হ্যাঁ, প্রশ্নগুলি তোমরা কোথায় পাবে? উত্তরগুলো পাবে জ্ঞানের অঞ্জলি অ্যাপ। জ্ঞানের অঞ্জলি অ্যাপে গিয়ে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফ্রি সেকশনে গেলে তোমরা ওখান থেকে এই ক্লাসের বা এই টপিকের ওপরে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন সেকশন পেয়ে যাবে। ঠিক আছে, অতএব সেটাও তোমরা দেখো, কারণ তোমাদের যেহেতু শর্ট কোশ্চেনের উপর ডিপেন্ডেড, সেটাও তোমরা করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। যারা সমস্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।